আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি সৃজনশীল বোর্ড কোশ্চেন সমাধান নিয়ে। তাহলে আমরা প্রথমে শুরু করে ফেলবো কোশ্চেনটা পড়ে, যেখানে উদ্দীপকটা ফার্স্ট অফ অল দেওয়া আছে। উদ্দীপকে কি বলা হয়েছে এখানে একটু দেখি, যে এ বি সি ডি আমার এখানে 4টা বিন্দু দেওয়া আছে, তার মানে উদ্দীপকে আমাদের 4টা বিন্দু বলা আছে, খুব ভালো কথা। এরপরে এখানে বলা হয়েছে যে এই 4টা বিন্দু এই 4টা বিন্দু একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু, মানে যে একটা চতুর্ভুজ হয় সেই চতুর্ভুজে যে 4টা কোণা থাকে, সেই কোণার যে শীর্ষবিন্দুগুলো থাকে না, সেই শীর্ষবিন্দুগুলো হচ্ছে এই 4টা বিন্দু। খুবই ভালো কথা। এরপরে আমরা চলে যাব আমাদের ক নাম্বার কোশ্চেনে, যেটা বলছে সেটা একটু আমরা পড়ে দেখি। এখানে বলা হয়েছে পি একটা বিন্দু আর কিউ একটা বিন্দু, পি একটা বিন্দু কিউ একটা বিন্দু, যা উদ্দীপকে কিন্তু নাই, উদ্দীপকে নাই, নতুন করে বলছে। ওকে, আচ্ছা, তাহলে পি একটা বিন্দু কিউ একটা বিন্দু, এই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। তার মানে এমন একটা সরলরেখা যেটা হচ্ছে তোমার পি বিন্দু দিয়েও যাচ্ছে আবার কিউ বিন্দু দিয়েও যাচ্ছে, তো এরকম একটা তোমার সরলরেখার ঢাল আমাকে বের করে দেখাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে একটু দেখি। তো পি বিন্দুটা একটু মনে রাখবো, পি বিন্দুটা হচ্ছে -3,4। ওকে, এখানে ক নাম্বার পি বিন্দুটা বলছে -3,4 এবং কিউ একটা বিন্দু দেওয়া আছে যেটাকে বলা হয়েছে -4,2, -4,2। ওকে, আমরা লিখে ফেলি -4,2। এই যে আমার দুইটা বিন্দু আমি লিখে ফেললাম। এখন আমার ঢাল বের করতে হবে। ঢাল বের করা খুবই সহজ। ঢাল বের করার সূত্র কি? ঢাল বের করার সূত্র হচ্ছে ঢাল m = y2 - y1 / x2 - x1। তাহলে আমরা দেখি এখানে হচ্ছে y2 কি হবে বলো তো? তাহলে y2 হবে, ধরো এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে y2 মানে হচ্ছে 2, এরপরে y1 মানে হচ্ছে 4। ওকে, 4 লিখব। এরপরে দেখো আমার বলা হয়েছে x2 - x1, তাহলে x2 এখানে -4 আর x1 এখানে -3। এই জিনিসটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো, ভুল করব না। এটা কিন্তু সূত্রের জন্য মাইনাস দেওয়া হয়েছে, আর এটা কিন্তু স্থানাঙ্ক মাইনাস। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মাইনাসটা অলরেডি আছে বলে আমি 3 এর মাইনাস দিব না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আমাকে কিন্তু অবশ্যই এখানে সূত্রের মাইনাস দিতেই হবে আর স্থানাঙ্কের মাইনাসটাও দিতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে বলো তো? দেখি কত আসে। এটা আসবে -2। ওকে, এটা আসবে +3, মাইনাসে মাইনাসে +3, তো +3 আর হচ্ছে -4, তো +3 আর -4 করলে -1, মাইনাস মাইনাস কাটাকাটি করলে 2। তাহলে যেই বিন্দুটা আমার দেওয়া আছে সেই বিন্দুগামী সরলরেখার ঢাল হবে কত? 2। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব আমার পরবর্তী যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা একটু পড়ে দেখি। খ নম্বরে কি বলেছে? এ বি সি ডি বিন্দু 4টি দ্বারা গঠিত চতুর্ভুজের, যে চতুর্ভুজটা হয় মানে এই যে 4টা বিন্দু, এই যে উদ্দীপকে দেওয়া ছিল যে 4টা বিন্দু, এই 4টা বিন্দু হচ্ছে একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু। খুব ভালো কথা, কিন্তু চতুর্ভুজটা কি? আয়ত না সামান্তরিক? আয়ত না সামান্তরিক, এটাই হচ্ছে আমাকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে। আয়ত না সামান্তরিক, ভালো কথা। আয়ত না সামান্তরিক আমরা একটু দেখি আমরা হচ্ছে খ এর সমাধান, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু কমন পাবো। আমাদের টেস্ট পরীক্ষা বলো, আমাদের এসএসসি পরীক্ষা বলো, যে পরীক্ষায় বলো, এই কোশ্চেনটা কিন্তু আসার খুব সম্ভাবনা। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমার বিন্দুগুলো আমি একটু দেখি। এ বিন্দু 6,12, বারবার দেখে নিব যেন ভুল না হয়। হ্যাঁ, এ হচ্ছে 6,12। ওকে, বি বিন্দুটা কি বলা হয়েছে? এই যে এখানে বি বিন্দু দেওয়া আছে 2, -3। ভালো কথা, আস্তে ধীরে। হ্যাঁ, ভুল হলে বিপদ। হ্যাঁ, বড় ক্যালকুলেশন ভুল হলে বিপদ, তাহলে আস্তে ধীরে। হ্যাঁ, 6 - 3। হ্যাঁ, কোশ্চেনটাও খুব সুন্দরভাবে এইভাবে আমরা খাতায় কিন্তু তুলে নিব।
খাতায় তুলে নিব খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে। 10 আর হচ্ছে 12। ওকে, বিন্দুগুলা খুব সুন্দরভাবে আমরা লিখে ফেলেছি, বিন্দু লেখার কাজ লিখে ফেলছি। এরপরে এটাতে যা করার পরটা দেখা যাবে যে কি করা যায়। লিখার কাজ লিখে ফেললাম। ওকে, একটা কাজ করি, আরেকটা কাজ করি। এই বিন্দুগুলা আমরা একটু ছক কাগজে আমরা একটু স্থাপন করব। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া ছক কাগজে স্থাপন করলে আসলে মাঝে মাঝে আমাকে কোনো এক্সট্রা মার্ক দেওয়া হয় না। আমি ছক কাগজে না করি তাও আমাকে এক্সট্রা মার্ক দেওয়া হয় না। হ্যাঁ, অবশ্যই ছক কাগজে তোমাকে যে করতেই হবে ব্যাপারটা মোটো কম্পালসারি না, তোমাকে যে করতেই হবে কম্পালসারি না। কিন্তু আমরা অ্যাটলিস্ট এতটুকু করব যে আমরা একটা খাতায় একটা চিত্র এঁকে নিব। চতুর্ভুজ বললেই খাতায় একটা চিত্র আঁকবো, ঠিক আছে? আর কিছু না হোক, খাতায় একটা এই যে এমন দেখতে একটা চিত্র আঁকবো। এইটা বলে দেবো আমার এক্স অক্ষ, এটা বলে দেবো আমার ওয়াই অক্ষ। ওকে, এটা এক্স বার, এটা ওয়াই বার। খুব ভালো কথা, এটা লিখবই। চতুর্ভুজ বললে আমরা এই বিন্দুগুলো অবশ্যই এখানে স্থাপন করে নেব, কোনো কথা ছাড়া, ঠিক আছে? এরপরে দেখি যেখানে এ বলছে 6,12, 6,12, তার মানে এখানে এক্স অক্ষের মান ধনাত্মক, ওয়াই অক্ষের মানও ধনাত্মক। তার মানে অবশ্যই এক্স অক্ষের মান ধনাত্মক ডানে। তাহলে ডানে কয় ঘর যাব? 6 ঘর। ধরলাম আমি 6 ঘর আমার এখানে, হোক বা না হোক আমি দিব, ঠিক আছে? আর 12টা আমি ধরে নিলাম একটু উপরে। তাহলে এখানে হচ্ছে আমার বিন্দু। আমার শুধু ঘর ঠিক রাখতে হবে, ঘর ঠিক রাখতে হবে, যতটা টাইম সেভ করা যায়। অঙ্কটা বড়, যতটা টাইম সেভ করা যায়। ওকে, 6,12। এরপরে বিটা ঠিক একই রকম, তোমার হচ্ছে এক্স এর মান ধনাত্মক কিন্তু ওয়াই এর মানটা ঋণাত্মক। তো ওয়াই এর ঋণাত্মক মানগুলো এই যে নিচে পাওয়া যায়, নিচে, ঠিক আছে? এই যে ওয়াই এর মানটা ঋণাত্মক নিচে। তাহলে 2,-3 আমি ধরে নিলাম, এটা এখানে আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, 2,-3 ধরে নিচ্ছি। এরপরে সি হচ্ছে 6,-3। তাহলে 6 হচ্ছে আমার এখানে, এই যে 6 আমি ধরে নিলাম এখানে, আর -3টা আমি এখানে ধরে নিচ্ছি। যে তোমার হচ্ছে এত দূর আসলো 6 আর -3 হচ্ছে এখানে, বললাম 6,-3, 6,-3 হয়ে গেল আমার সি, 6,-3। খুব ভালো কথা। এরপর আবার বলছে 10,12। তাহলে 10,12 কোথায় হবে? 10টা আরেকটু ধরো সামনে হতো, ধরো এই পর্যন্ত আমার জায়গা নাই, আমি ধরে নিলাম যে 10টা আমার এইখানে ধরে নিলাম, এখানে কোথাও এক জায়গায় হবে, ঠিক আছে? 10,12টা আমি এখানে ধরে নিলাম, কোথাও এক জায়গায় হবে। জাস্ট আমি আমার মনের মতো এঁকে ফেলেছি, শুধু ঘরটা ঠিক রাখবো। এরপরে এটা একটু যোগ করে দিব একদম। হ্যাঁ, যোগ করে দিব সুন্দর করে, ঠিক আছে? খুব বেশি সুন্দর হতে হবে ব্যাপারটা এমন না, খুব বেশি সুন্দর হতে হবে না, জাস্ট তুমি নিজের জন্য আঁকলা, নিজের জন্য একটু আঁকলা, বুঝলা যে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা কি হচ্ছে। ওকে, খুব ভালো কথা, তুমি এঁকে ফেলছো। এখন আমার কি করতে হবে বলো তো? যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যেটা সামান্তরিক না আয়ত। এখন আমাকে দেখতে হবে যে এটা হচ্ছে কি বলছে, সামান্তরিক না আয়ত। ওকে, সামান্তরিক না আয়ত, ঠিক আছে? তাহলে হচ্ছে আয়ত হলে কেমন হতো ব্যাপারটা, সামান্তরিক হলে কেমন হতো ব্যাপারটা আমরা একটু দেখি। হ্যাঁ, দুইটাই হচ্ছে, এটা হচ্ছে আমার আয়ত, ধরো এরকম দেখতে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি, এই যে এইভাবে সামান্তরিক, ঠিক আছে? এটা হচ্ছে আমার আয়ত, এটা হচ্ছে আমার সামান্তরিক। ওকে, তাহলে একটা আয়ত, একটা হচ্ছে সামান্তরিক। এখন ব্যাপারটা হচ্ছে কি যে ভাই সামান্তরিকেরও তোমার হচ্ছে এই দেখো এই বিপরীত বাহুগুলা কি হয়? সমান হয়। আয়তর যে ব্যাপারটা আছে সামান্তরিক না আয়তর হচ্ছে কি হয়, তোমার বিপরীত বাহুগুলা সমান হয়। ঠিক একই রকম সামান্তরিকেরও, ঠিক একই রকম ব্যাপারটা হয় সামান্তরিকেরও আবার বিপরীত বাহুগুলা সমান হয়। কিন্তু আমি এখন কি করব? কিভাবে বুঝবো যে এটা আয়ত না সামান্তরিক? কিভাবে বুঝবো? ব্যাপারটা খুব ক্লিয়ার। দেখো ভাইয়া, এটা যদি তোমার এ বি সি ডি হয়, এটা এ, এটা বি, এটা সি ডি, তাহলে সেক্ষেত্রে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে বিপরীত বাহুগুলো সমান হবে, কিন্তু সমান হবে না একটা ব্যাপারে এসে। সে ব্যাপারটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে কর্ণ। দেখো এখানে আয়তর কর্ণগুলো দেখো একদম সমান। এই দেখছো আয়তর কর্ণ কি? এডি একটা কর্ণ, বিসি একটা কর্ণ। আয়তের একটা কর্ণ এডি, একটা কর্ণ বিসি। এটা কিন্তু আয়তের ক্ষেত্রে সমান হয়, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এমন হয় না। সামান্তরিকের ক্ষেত্রে কি হয়? এই যে আমার এডি আর বিসি সমান হয় না। এখানে আমার এডি আর হচ্ছে আমার বিসি সমান, কিন্তু এইখানে আমার এডি আর বিসি সমান না।
ঠিক আছে, কর্ণ সমান না, এক কথায় কর্ণ সমান না। ঠিক আছে, তাহলে এটা আমাকে যদি সামুদ্রিক না আয়ত প্রমাণ করতে হয় তাহলে আগে বিপরীত বাহুগুলো দেখতে হবে, এবার বিপরীত বাহুগুলো যদি সমান চলে আসে তারপরে কর্ণটা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ব্যাপারটা কেমন হবে আমি একটা দূরত্ব বের করে দেখাই, তোমাদের দূরত্ব বের করে দেখাই। ঠিক আছে, দূরত্বটা দেখো, ধরো আমার এই যে এডি এর বিপরীত বাহু কি বিসি, এডি এর তুমি ওইখানে তো ভাই আয়তর কর্ণ ছিল হচ্ছে আপনার এডি বিসি, আমি হচ্ছে চিহ্নিত করছিলাম এমনভাবে, সেই জন্য এটা ব্যাপারটা এমন আসছে। সবসময় কিন্তু একই রকম আসবে না, হ্যাঁ, তুমি যেভাবে চিহ্নিত করবা তোমার ওই অনুযায়ী মানগুলো নিতে হবে। যেমন এখানে তোমার কর্ণ হবে কি এসি আর বিডি, এসি আর বিডি। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখন আমরা যে এডি, হ্যাঁ এডি আমরা হচ্ছে দূরত্বটা বের করব, দূরত্বটা সমান হতে হবে। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব এ আর ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাই হবে কি এডি বাহু, এটাই হবে এডি বাহু। ওকে, এডি বাহু, ধরো বাহু। ঠিক আছে, এডি বাহু, এ আর ডি বিন্দু দূরত্বই হচ্ছে এডি বাহু। আচ্ছা, তাহলে বাহু বের করার জন্য সূত্রটা হচ্ছে কি, সূত্র কি বলতো, এই যে জানি যে আমার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা এডি না, যে কোনো বিন্দু দূরত্ব বের করার সূত্র হচ্ছে এটা, যে কোনো বিন্দু দূরত্ব বের করার সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া মাঝে মাঝে আবার তোমাদের মধ্যে আরেকটা কোশ্চেন থাকবে, যেটা অলরেডি আমি হচ্ছে ক্লিয়ার করে ফেলেছি, যে ভাইয়া যে x1 মাইনাস x2 একবার হয়, মাঝে মাঝে আবার দেখি x2 মাইনাস x1 হয়, যেটাই করো না কেন একই মান, একবার ভুজের পার্থক্য, একবার কোটিয়ের পার্থক্য, দ্যাটস ইট। ক্যালকুলেশন তোমার যেটা সুবিধা মনে হয় তুমি ওইটাই করবে, x2 মাইনাস x1 করলে যদি সুবিধা মনে হয় ওইটা করবে, x1 মাইনাস x2 যদি সুবিধার মনে হয় তাহলে ওইটাই করবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার আশা করি। আচ্ছা, এখন যে ব্যাপারটা, আর এখানে অবশ্যই এটা একক দিব, সেটাও হচ্ছে আমরা জানি, অবশ্যই একক দিব। এখন আমরা দেখব যে এইখানে আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যেতে পারে। সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে লেখা যেতে পারে যে তোমার এখানে এডি বাহুটা এখানে লিখে দিই, তাহলে x1 মাইনাস x2, তাহলে x1 মাইনাস x2 তাহলে কি হবে বলো তো, এই যে 6 মাইনাস 10, 6 মাইনাস 10 হোল স্কোয়ার, তারপরে y1 মাইনাস y2, 12 মাইনাস 12, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, এটা তো বাদ চলে যাবে 0, আর এখানে এটা কত হবে বলো তো 6, আর এখান থেকে 10 গেলে কত হবে তোমার মাইনাস, মূলত -4 হওয়ার কথা, কিন্তু -4 এর আমরা এখানে হচ্ছে যদি স্কোয়ার আছে তাহলে শুধু 4 স্কোয়ার দিলেই হচ্ছে, শুধু 4 স্কোয়ার দিলেই কিন্তু হয়ে যাচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা যদি আমি কাটি তাহলে সেক্ষেত্রে এটা কত হবে বলো তো 4 একক, 4 একক, এটা কিন্তু 4 একক চলে আসছে। এখন কেউ যদি বলো যে ভাইয়া কেন -4 এখানে হলো না, কারণ আমি এখানে স্কোয়ার করতেছি, তাহলে স্কোয়ারটা তোমার হচ্ছে এখানে এটা করাটাই বেশি আমার কাছে সুবিধার মনে হলো, যে আমি যদি মাইনাসকে স্কোয়ার করে দিই তাহলে মাইনাসটা উঠে যাবে, আর 4 এর স্কোয়ারটা আমি এভাবে রেখে দিয়েছি কারণ হচ্ছে রুট আর স্কোয়ারে কাটাকাটি চলে যায়, তো ব্যাপারটা আমাদের জন্য সহজ। এরপর খুব সুন্দরভাবে আমরা বাকিগুলোও বের করে ফেলবো। দেখো বন্ধুরা, আমি হচ্ছে তোমাদের সুবিধার্থে এইগুলা এক এক করে দেখো, এই একটা সূত্র ব্যবহার করে, এই যে দেখো একটা সূত্র ব্যবহার করে আমি কিন্তু এই যে দেখো বাকি বাহুগুলো, এই যে আমার হচ্ছে বিপরীত বাহুগুলো যেগুলো ছিল, এডি বাহু, তারপরে হচ্ছে বিসি বাহু, দেখো এখানে আমাদের হচ্ছে এডি বাহুটা আর বিসি বাহুটা দুইটা বিপরীত বাহু সমান আসছে, এই দেখো এডি আর বিসি সমান আসছে, খুবই ভালো কথা। এরপরে দেখো আমাদের হচ্ছে সিডি বাহু আর হচ্ছে আমাদের এবি বাহু, সিডি বাহু আর হচ্ছে এবি বাহু, দেখো সিডি বাহুটাও যা আসছে এবি বাহুটাও তাই আসছে। ওকে, এখানে যেরকম সুন্দরভাবে একটু ক্যালকুলেশন করা গেছে, কিন্তু এটাকে কিন্তু আর হচ্ছে রুট দিয়ে আমি আর ভাঙি নাই, কারণ এটা ভাঙাটা একটু ঝামেলা, তো আমরা হচ্ছে ওইটাকে আর ভাঙবো না, এভাবে রেখে দিব, রুটটা এইভাবে রেখে দিব। ঠিক আছে, যদি আমাদের কোনো পূর্ণবর্গ সংখ্যা রুটের নিচে না আসে। আচ্ছা, এরপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে কি, আমি একটু কর্ণগুলোও বের করে ফেলেছি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে দিয়েছি যেন তোমরা দেখতে পারো খুব স্পষ্টভাবে যে এখানে বিডি আর হচ্ছে এখানকার এই এসি, এই দুটাই হচ্ছে কি কর্ণ। তাহলে আমি তো এ বিন্দু জানি, সি বিন্দু জানি, বি বিন্দু জানি, তারপরে কি ডি বিন্দুও জানি, তাহলে বিন্দু জানলে আমি অবশ্যই কিন্তু দূরত্ব বের করতে পারবো। তাহলে যদি আমি একবার দূরত্ব বের করে ফেলতে পারি তাহলে সেক্ষেত্রে আমি এটাও জানতে পারবো যে আসলে ব্যাপারটা কি সমান হচ্ছে কি হচ্ছে না। তো ব্যাপারটা সমান হচ্ছে না আসলে, অ্যাকচুয়ালি দেখো বিপরীত বাহুগুলো সমান হয়েছে কিন্তু কর্ণগুলো কিন্তু কোনোভাবেই সমান হয় নাই, একটা 15 আসছে একটা
17 আসছে, তার মানে এটা সরাসরি আমার হচ্ছে সামান্তরিক। ওকে, এখানে শুধু জাস্ট আমাকে লিখে দিতে হবে যে এখানকার বিপরীত বাহুগুলা তোমার হচ্ছে কি কি বিপরীত বাহু, তোমার হচ্ছে এডি ইকুয়ালস টু বিসি, তারপরে হচ্ছে কি বলো আমাদের সিডি ইকুয়ালস টু হচ্ছে কি বলো তো এবি, সবই সমান আসছে, কিন্তু আমাদের কর্ণ এসি আর হচ্ছে কর্ণ বিডিটা সমান আসলে আসে নাই। এসি আর বিডি কিন্তু আমাদের কর্ণটা সমান আসে নাই, তাহলে যেহেতু কর্ণ সমান আসে নাই তাহলে সেক্ষেত্রে এটা হবে কি বলতো, অতএব চতুর্ভুজটি একটি সামান্তরিক। ওকে, তাহলে কিন্তু এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী কোশ্চেনটাতে। দেখি আমাদের পরবর্তী কোশ্চেনে কি বলেছে। এখানে বলা হয়েছে যে আমাদের এবিসিডি চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থান করে, তাহলে এবিসিডি যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের যে অংশটুকু প্রথম চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু চিত্রটা দেখি। চিত্রটা না দেখলে আমাদের কিন্তু কোশ্চেন আমরা ভালোভাবে বুঝতে পারবো না। ওকে, কোশ্চেনটা কিন্তু ভালোভাবে বোঝা যাবে না। আমরা এটা একটু সুন্দর করে বড় করে দিই, একটু ছোট লাগতেছে। অক্ষরটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে। আমি এটাকে একটু বাড়িয়ে একটু সামনে দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। এটা আবার না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি। ওকে, এটা যদি আমাদের চতুর্ভাগ হয়, পুরোটা কিন্তু একটা চতুর্ভাগ, তাহলে এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলি তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলি চতুর্থ চতুর্ভাগ। চতুর্ভাগগুলো তো ক্লিয়ার না, আমরা জানি, ত্রিকোণমিতিতেও কিন্তু শিখছি। আচ্ছা, তো প্রথম চতুর্ভাগে তোমরাই আমাকে বলো, প্রথম চতুর্ভাগে এখানে হচ্ছে কোন অংশটুকু পড়ছে, তো এটাও বাদ দিলাম। কোন অংশটুকু এখানকার প্রথম চতুর্ভাগে পড়ছে? দেখো তো আমার এই যে দেখো, আমি একটু ডট ডট দিয়ে দিই, এই দেখো আমার এই অংশটুকু, চতুর্ভুজের এই অংশটুকু কিন্তু পড়েছে কোথায়? এই যে প্রথম চতুর্ভাগে। এখন আমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলা হয় তাহলে অবশ্যই আমার কি 4টা বিন্দু জানা লাগবে। এই দেখো এই পোর্শনের, আর এই যে দেখো এই যে দেখো 4টা বিন্দু দেখছো, এই ডট ডট দেওয়া যে চতুর্ভুজের অংশটুকু আছে এইটার হচ্ছে আমাদের এই 4টা বিন্দু কিন্তু আমাকে জানতে হবে। এই 4টা বিন্দু আমাকে জানতে হবে। এই 4টা বিন্দু যদি আমি না জানি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ক্ষেত্রফল বের করতে পারবো না। ওকে, তো আমি কিন্তু এখানে অলরেডি 2টা বিন্দু জানি, এ আর ডি আমি জানি, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে এই 2টা বিন্দু দিয়ে, যে ভাই এই 2টা বিন্দু আমি কীভাবে বের করবো। খুবই সহজ। সেটা হচ্ছে আগে আমাকে জানা লাগবে, আমার যে ব্যাপারটা জানা লাগবে সেটা হচ্ছে এটাকে হচ্ছে খ থেকে গ করে দেই। ওকে, এখান থেকে খ থেকে গতে সরাসরি চলে আসবো। এই ব্যাপারগুলো আমার হচ্ছে আর দরকার হবে না, এগুলো আমি বোর্ড থেকে সরিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে গয়ে চলে আসছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আগে আমার এই বি সরলরেখার সমীকরণ জানা লাগবে, এই বি সরলরেখার সমীকরণ। কারণ সমীকরণটা দেখো, এই সরলরেখাটা কি এক্স অক্ষকে ছেদ করছে না, তাহলে ছেদবিন্দু এক্স অক্ষে ছেদবিন্দু বের করলেই হয়ে যাবে। তাহলে ছেদবিন্দু জানতে হলে আগে আমার এ বি সরলরেখার সমীকরণ জানা লাগবে। ঠিক একই রকম আমার কিন্তু সিডি সরলরেখার সমীকরণ জানা লাগবে, কারণ দুইটাই কিন্তু এক্স অক্ষকে ছেদ করছে, আচ্ছা, আমি আবার কিন্তু বিন্দু জানি এ বি, তাহলে বিন্দু জানা থাকলে এ বি সমীকরণ, সমীকরণ। ওকে, এ বি সরলরেখার সমীকরণ কি হবে বলতো? ওয়াই মাইনাস y1 মাইনাস y2 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস x1 মাইনাস x2। এই যে 2টা বিন্দু জানা থাকলে আমি কিন্তু সরলরেখার সমীকরণ এভাবেই বের করি, আমরা জানি। আচ্ছা, এখন শুধু বিন্দুগুলা বসাই দিব, একটু কষ্ট করে বিন্দুগুলা বসাই দিব, ঠিক আছে। বিন্দুগুলা বসালে দেখি তো কি আসে, ওকে। এখানে y1 হচ্ছে কি হবে বলতো আমাদের? এই যে দেখো 12, ঠিক আছে। আমি এ বি যেহেতু বের করতেছি, তাহলে y1 কত হচ্ছে আমাদের? 12 দেখা যাচ্ছে। এই যে দেখো y1 হচ্ছে আমাদের 12, তাহলে 12টা লিখবো। নিচেও কি হবে? 12, কিন্তু মাইনাস কি হবে? y2 কি আবার এখানে? y2 আবার এখানে -3, তাহলে মাইনাস যদি তুমি এখানে বসাও তাহলে যে এখানে যে -3, খুব ভালো কথা। এরপরে x মাইনাস x1 কি হবে বলো তো? এই যে প্রথমে 6, আবার কি 6 মাইনাস কি হবে? x2 কত? 2,
বিন্দুগুলো তো বসাতে পারবে, তাই তো? আচ্ছা, এখন কি করা লাগবে? এখন হচ্ছে একটু ছোট্ট একটা ক্যালকুলেশন, হ্যাঁ, ছোট্ট একটু ক্যালকুলেশন। মাইনাসে মাইনাসে এটা কত হবে? প্লাস হবে। এতটুকু ক্লিয়ার? এরপরে দেখো নিচে আমাদের এখানে এটা কিন্তু আড়াআড়ি গুণ করতে হবে। এখন যদি দুই পাশে দুটো ভগ্নাংশ থাকে, যদি এক পাশে একটা ভগ্নাংশও থাকে, তারপর আমরা কি করবো? সুন্দর মতো আড়াআড়ি গুণ করে দিব। আড়াআড়ি গুণ মানে এটার হর, তাহলে এটার লব, এটার নিচেরটা তার মানে এটার উপরেরটা গুণ, এটা নিচেরটা নিছি তাহলে এটার উপরেরটা নিব। তাহলে কি বলতো? 4y আর 4 বারং কত হয় বলতো? 48। এই যে আবার এটা যখন নিচেরটা নিচ্ছি তখন এটার উপরেরটা, এটার নিচেরটা নিলে এটার উপরেরটা, তাহলে এটা কত হবে? 15x। তো দেখো বন্ধুরা, এটা হবে হচ্ছে 15 ইন্টু -6 করলে কত হচ্ছে? -90। ওকে, ভালো কথা। একটা কাজ করে নিব, সেটা হচ্ছে 4y, তারপরে হচ্ছে তোমার এই -48টাকে, মাইনাস যে 48 আছে, বা আমরা সবগুলোকে এক পাশে এনে একটা কাজ করতে পারি, যে দেখা যাচ্ছে ব্যাপারটা এমন করতেছি সবগুলো এক পাশে থাকলো, এই পাশে থাকলো 0, ঠিক আছে? সবগুলোকে এক পাশে রেখে আমরা ডান পাশে রাখবো 0। ওকে, আচ্ছা, এর মধ্যে আবার একটা কথা আছে যেটা আমি হচ্ছে অলরেডি বলেই ফেলেছি, যে তোমরা সবসময় চেষ্টা করবা এই এক্সগুলোকে তোমার হচ্ছে পজিটিভ রাখার। তাহলে সেক্ষেত্রে আমি যদি সাইড চেঞ্জ করি, এইভাবেই করব যে 15xটা যেন পজিটিভ থাকে, সেটা আমাদের জন্য ভালো, দেখতেও ভালো লাগবে। আর এটা কত হচ্ছে আমাদের? -4y আর হচ্ছে +48, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এই জিনিসটাকে, মানে এইটা ইকুয়ালস টু 0, আবার তোমার 0 ইকুয়ালস টু এইটা, আবার এইটা ইকুয়ালস টু 0, ব্যাপারটা হচ্ছে একই কথা, পক্ষান্তর। ওকে, এটা আমরা অলরেডি জেনে গেছি। -4y, -90 থেকে এটা গেলে তোমার হচ্ছে থাকবে এখানে কত বলো তো? -42। আর এইটা ইকুয়ালস টু 0, 0টা আমরা এই পাশেও লিখতে পারি। ব্যাপারটা কিন্তু একই কথা বোঝায়, ঠিক আছে? এইভাবে রাখলে আমাদের কাছে সবথেকে বেটার মনে হয়। ঠিক একই রকমভাবে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে, এই যে দেখো এই প্রথমে যে সূত্রটা লেখা আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করেই আমরা হচ্ছে কি করতে পারি? আবার সিডি সরলরেখার সমীকরণটা বের করে নিব। ওকে, সিডি সরলরেখার সমীকরণ, এই যে আমাদের যেই সিডি ব্যাপারটা আছে, এই সিডি সরলরেখার সমীকরণটা আমরা ঠিক একই সূত্র অ্যাপ্লাই করে বের করে নিব। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে দেখো আমরা হচ্ছে সিডি সরলরেখার কিন্তু সমীকরণও বের করে ফেলেছি, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এবি সরলরেখার সমীকরণ এখন জানি, ঠিক একই রকম সিডি সরলরেখার সমীকরণও আমরা জানি, তাহলে এখন আমাদের ছেদবিন্দু বের করতে হবে। কার ছেদবিন্দু? এই যে দেখো এক্স অক্ষের ছেদবিন্দু, এই যে দেখো এক্স অক্ষকে ছেদ করছে। তাহলে আমরা তো খুব ভালোভাবেই জানি যে এক্স অক্ষকে ছেদ করলে সেই ছেদবিন্দুতে ওয়াইয়ের মান কত হয়? 0 হয় আজীবন। এক্স অক্ষকে যখন ছেদ করবে, এই এক্স অক্ষের উপরে যতগুলা বিন্দু আছে, ঠিক আছে, সেই বিন্দুতে ওয়াইয়ের মান আজীবন 0 হবে, আজীবন 0, ঠিক আছে? তাহলে আমরা জানি ওয়াইয়ের মানটা কত হবে বলতো? 0 হবে, ঠিক আছে? ওয়াইয়ের মানটা 0 হবে, খুব ভালো কথা। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা দেখে নিই যে তোমার, আমি একটু বলে নিই যে এবি সরলরেখাটা, হ্যাঁ, আমি দেখি এবি সরলরেখাটা তোমার হচ্ছে এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করছে, দেখো এই বিন্দু ছেদ করছে, এই বিন্দুতে আমরা ওয়াইয়ের মানটা 0 জানি। তাহলে ওয়াইয়ের মান যেহেতু 0 হবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ বি সমীকরণ হচ্ছে 15x, এক্স অক্ষের ছেদবিন্দু। ওকে, এক্স অক্ষের ছেদবিন্দু যখন আমরা বের করব তখন কি লিখবো? ওয়াইয়ের মানটা 0 দিব। হ্যাঁ, এক্স অক্ষের ছেদবিন্দুতে y ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে? এখন সেই y ইকুয়ালস টু 0 কি করবো? বাসায় নিয়ে যাবো? না, বাসায় নিয়ে যাবো না, আমরা কি করবো? এখানেই বসাই দেবো, ঠিক আছে? সমীকরণে বসাই দিয়ে যাবো। সমীকরণে যদি না বসাতে পারি তাহলে বাসায় নিয়ে যেতে হবে 0। তাহলে ওয়াইয়ের মান এখানে আমি 0 বসিয়ে দিলাম, তার মানে কি পুরো ব্যাপারটাই 0 হয়ে যাবে। এখানে থাকবে তোমার 15x আর -42, ওই পাশে গেলে +42, অতএব x ইকুয়ালস টু 42/15। এটাকে কাটাকাটি করা যায়, তোমার যদি কাটাকাটি করলে এটা কত হয় বলো তো? তোমার হচ্ছে এটা 3 5 15, আর হচ্ছে এটা কাটলে কত হয় বলো তো? 3 অক্ষে 3, 3 4 12, 3 14 42, অতএব x ইকুয়ালস টু 14/5। তাহলে x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 14/5। তার মানে আমার হচ্ছে এই যে প্রথম যে ভুজ, এই ভুজের মান হচ্ছে এই যে দেখো এই বিন্দুতে, এই বিন্দুটা। ওকে, এই বিন্দুটা সরে যাচ্ছে। ওকে, এই দেখো এই বিন্দুটা, এই যে এই বিন্দুটার আমরা পেয়ে গেলাম x এর মান
কত বলো তো 14/5 আর ওয়াইয়ের মান কত হবে 0। ঠিক আছে, এই বিন্দুটা কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমাকে এই বিন্দুটা বের করে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা আমরা বের করব কিভাবে, ঠিক একই উপায়। আর এদের আমি অবশ্যই নামকরণটা একটু কষ্ট করে দিব, যেটা মন চায়। ওকে, যেটা মন চায়, EF, যেটা মন চায় আমি EF দিয়ে করব, তোমাদের যেটা খুশি তোমরা সেটা দিয়ে কিন্তু করতে পারো। ঠিক আছে, দেখো বন্ধুরা, ঠিক একই রকম তোমার হচ্ছে যেভাবে আমি AB সরলরেখার সমীকরণকে তোমার হচ্ছে সমীকরণ দিয়ে তোমার x অক্ষকে যখন ও ছেদ করে সেই ছেদবিন্দুটা বের করেছি, ঠিক একই রকম তোমার হচ্ছে CD সমীকরণটা, CD সরলরেখার সমীকরণটা যে তোমার x অক্ষকে ছেদ করলে আসলে কোন বিন্দুতে ছেদ করবে আমি কিন্তু সেই বিন্দুটা ঠিক একই রকমভাবে বের করে ফেলেছি, শুধুমাত্র x অক্ষের ছেদবিন্দুতে y এর মান 0 বসিয়ে। ওকে, আচ্ছা, এখন একটা কাজ করি, সেই বিন্দুগুলো আমি একটু ধরে নিই, যে দুইটা বিন্দু আমার এত কষ্ট করে বের করলাম, বিন্দুগুলো যদি একটা নাম না থাকে তাহলে ব্যাপারটা কেমন লাগে। ওকে, মনে করি এটা নাম দিই E বিন্দু, আর এটার নাম দিই আমি F বিন্দু। এই যে আমার F বিন্দু। তাহলে সেক্ষেত্রে আমার এই যেমন যে চতুর্ভুজের, দেখো আমাদের চতুর্ভুজের হচ্ছে এই বিন্দুর আমি নাম দিলাম E বিন্দু, আর এই বিন্দুর নাম দিয়েছি আমি হচ্ছে F বিন্দু। সেটা আসছে হচ্ছে তোমার কত 102/15 আর হচ্ছে 0। ওকে, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার যেই অংশটুকু প্রথম চতুর্ভাগে পড়ছে সেই অংশটুকুর নাম কি হচ্ছে তাহলে AEFD। চারটা বিন্দু হচ্ছে AEFD। ওকে, তাহলে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই AEFD নিয়েই, তাহলে চতুর্ভুজ AEFDর ক্ষেত্রফল বের করলে আমার অঙ্ক হয়ে যাবে, অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো, AEFD। ঠিক আছে, চতুর্ভুজ AEFD এর ক্ষেত্রফল কি হবে, জাস্ট বিন্দুগুলা বসাই দিতে হবে। বিন্দুগুলা এই যে হাফ দিয়ে সুন্দরভাবে বিন্দুগুলা বসাই দিব। এই যে এটাকে নির্ণয় করব বিন্দুগুলা বসিয়ে। ঠিক আছে, তো বিন্দুগুলা আমার হচ্ছে কি কি ছিল আমরা একটু দেখি সেক্ষেত্রে। আর হচ্ছে সবসময় ঘড়ি কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলো নিতে হবে, আজীবন ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমার হচ্ছে বিন্দুগুলা নিয়ে কিন্তু কাজ করতে হবে। ওকে ওকে, আমরা কিন্তু আমাদের চিত্রটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে এসেছি, যেন হচ্ছে এখান থেকে দেখে আমরা সহজে বসে দিতে পারি, আর তোমরা তো খাতার পৃষ্ঠা উল্টে নিতেই পারবে। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে আমি ঘড়ি কাঁটা বিপরীত দিকে যদি ঘুরাই তাহলে হচ্ছে AEFD, ব্যাপারটা হয় হচ্ছে AEFD। তাহলে A হচ্ছে কত বলো তো এখানে 612। ওকে, তারপরে E হচ্ছে কত, E ব্যাপারটা হচ্ছে 14/5, আর নিচে কি হবে বলো তো 0। এই যে 14/5, তারপরে নিচে কি হবে বলো তো 0। এরপরে কি হবে 102/15, নিচে কি হচ্ছে বলো তো 0। আর এরপরে লাস্টের আমার যে হচ্ছে বিন্দুটা দেওয়া আছে সেটা হচ্ছে 10/12। আর আমি আবারও বলেছি, ঠিক আছে, মানে এর আগে বলেছি আবারও বলতেছি, সেটা হচ্ছে কি যে বিন্দু থেকে আমি শুরু করব আবার কিন্তু অবশ্যই এই বিন্দুতে আমাকে ফিরে আসতে হবে। ওকে, ফিরে না আসলে কিন্তু চতুর্ভুজ পাবো না। তাহলে সেই চতুর্ভুজে ফিরে আসলে তাহলে হচ্ছে কি বলতো, এই যে আবার ঘুরে এই যে এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে যদি আমি ঘুরে আসি তাহলে সেক্ষেত্রে এখানে আমি আবার 6,12 দিব। এরপরে সুন্দর মতন একটা গল্প শুনিয়ে দিবা, তোমার হচ্ছে সফলতার ব্যর্থতার গল্প। সফলতার গল্পটা কিভাবে আসে, প্রথমে ব্যর্থতা থেকে শুরু হয়। ব্যর্থতার ব্যাপারটা কিভাবে কাজ করে, এই যে দেখো, এই যে ডাউনফল, এই যেভাবে প্রথমে এইভাবে গুণ। ওকে, তারপরে আবার কি বলতো, এইভাবে গুণ করার পরে যে মানটা আসবে সেই মানটা থেকে আবার কি মাইনাস করতে হবে। ঠিক আছে, মাইনাস করতে হবে কোন মানটা বলতো, এই যে আবার এইভাবে, এই যে জীবনের সফলতা, প্রথমে আসবে ব্যর্থতা, তারপরে আসবে সফলতা। ওকে, সফলতার গ্রাফটা দেখতে এমন হয়, এই যে এইভাবে। ঠিক আছে, প্রথমে 6 × 0 করলে যেমন 0 হয়, তারপর তোমার হচ্ছে 15 × 0 করলে 0, ঠিক একই রকম এভাবে মানটা বসাবা। এরপরে এইখানেও হচ্ছে কি বলতো, এই দেখো 12 × 14/5, তাহলে 12 × 14/5 করলে কত হয় আমরা একটু দেখে নিই। 12 × তোমার হচ্ছে 14, আচ্ছা, তাহলে কি 168/5। ঠিক একই রকমভাবে বাকি মানগুলো তোমরা কিন্তু একটু কষ্ট করে বসাই নিবে। আর হচ্ছে অলরেডি তোমাদের বইয়ে কিন্তু মানটা দেওয়াই আছে, তো এই মানটা দেখে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত উত্তর বের করে ফেলতে পারবে। ওকে, কাঙ্ক্ষিত উত্তর কিন্তু বের করতে পারবে। উত্তর যেটাই আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই সেখানে কিন্তু বর্গ এককটা ব্যবহার করবে। সেখানে কিন্তু অবশ্যই তুমি বর্গ একক লিখবে। ঠিক আছে, বুঝতে পারছি তাই তো? আচ্ছা, আশা করি বন্ধুরা তোমরা হচ্ছে আজকের ক্লাসটা বুঝতে পেরেছো।
তো তোমাদের আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।